তো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা এখানে কি বলছে, আমরা যখন কোনো এসবিএস সলভ করবো তখন কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে পেশেন্টের এজ, তারপর হচ্ছে পেশেন্টের সেক্স, পেশেন্টের যদি কোনো অকুপেশন থাকে স্পেসিফিক্যালি মেনশন করা থাকে তাহলে সেটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কোনো সিমটমস থাকে সেটার ডিউরেশন, আর একটা হচ্ছে পেশেন্টের কোনো অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা, ড্রাগ অ্যালার্জি। তাহলে এই পেশেন্টটা ক্ষেত্রে আমরা দেখি একটা 49 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট করছে কি ভ্যারিসিয়াল হেমোরেজ নিয়ে। পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যালকোহলিক সিরোসিস এবং ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল হিস্ট্রি আছে, তার মানে এটা হচ্ছে মোস্ট লাইকলি ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং। পেশেন্টের বিপি কম আছে আর এবারে হিমোগ্লোবিন কম রয়েছে। আমাদের কোশ্চেন জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি টু স্টপ দ্য ব্লিডিং। এখন এখানে যে কটা অপশন আছে সবকটাই ব্লিডিং বন্ধের জন্য ইউজ করতে পারি। এর মধ্যে ট্রানএক্সামিক অ্যাসিড ইউজ করা হয় মাইনর ব্লিডিং এর ক্ষেত্রে, টার্লিপ্রেসিন ইউজ করা হয় ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট এখানে ফ্যাক্টর 2, 7, 9 and 10 থাকে, মানে ওয়ারফেরিন যে ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করে সেই ফ্যাক্টরগুলো এখানে থাকে। সো ওয়ারফেরিন রিলেটেড যে ব্লিডিং গুলা, মানে ওয়ারফেরিন টক্সিসিটির কারণে বা কোনো পেশেন্ট ওয়ারফেরিন দীর্ঘদিন ধরে খাচ্ছে এই ধরনের পেশেন্টের যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমি ইউজ করি প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। আর ব্যান্ড লাইগেশন, স্ক্লেরোথেরাপি, টালিব্রেসিন এই তিনটা ইউজ করা হয়েছে ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে। এর মধ্যে স্ক্লেরোথেরাপিটা মেইনলি ইউজ করা হয় গ্যাস্ট্রিক ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে, আর ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি মেইনলি ব্যান্ড লাইগেশন আর টালিব্রেসিন। এর মধ্যে মোস্ট ইফেক্টিভ হচ্ছে ব্যান্ড লাইগেশন। তাহলে এই ধরনের একটা পেশেন্টের অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিরোসিস যদি ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং থাকে তাহলে হচ্ছে মোস্ট লাইকলি ট্রিটমেন্ট বা মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে ব্যান্ড লাইগেশন। ঠিক আছে, ব্যান্ড লাইগেশন টালিব্রেসিন দুইটা অপশন, কিন্তু এখানে যেহেতু বলছে মোস্ট লাইকলি টু স্টপ ব্লিডিং তাহলে অ্যান্সার হবে ব্যান্ড লাইগেশন। তাহলে ব্যান্ড লাইগেশন অলমোস্ট 90% ক্ষেত্রে ইফেক্টিভ থাকে। সেকেন্ড আসে, আচ্ছা আমরা যখন এসবিএস সলভ করবো এমআরসি পরীক্ষক ওয়েবসিপস পরীক্ষক আগে হচ্ছে কোশ্চেনটা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট কনসার্নিং ফর ডেভেলপমেন্ট অফ কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার ডেভেলপ করার জন্য মোস্ট কনসার্নিং কোনটা। এখানে আসলে হিস্ট্রি পড়ার কোনো দরকার নেই তেমন একটা, এখানে অপশনগুলো পড়লে বোঝা যাবে। তাহলে এখানে কি কি আছে, ইনফ্লামেটরি পলিপ, হাইড্রোপ্লাস্টিক পলিপ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যালো, ভাইয়া, ওই যে কোয়েশ্চেন গুলা বলতেছেন এই কোয়েশ্চেন গুলা কি স্ক্রিনে শেয়ার হচ্ছে? মানে এখানে দেখা যাচ্ছে না তো? স্ক্রিনে দেখা যাচ্ছে না? না ভাইয়া, দেখা যাচ্ছে না। এখানে তো স্ক্রিনশট তো অন করা আছে, অন্যরা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনশট তো অন করা রয়েছে, স্ক্রিনে তো দেখা যাওয়ার কথা। এখন কি স্ক্রিন কি ফাঁকা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে না, ব্ল্যাক ব্ল্যাক স্কোয়ার।
আচ্ছা, এটা মনে হয় প্রাইভেট চ্যানেল হওয়ার কারণে এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, আমি অপশন গুলো বলতেছি, আপনারা হিস্ট্রিটা বলেন। ধরুন এখানে হচ্ছে 42-year-old man presents to the gastroenterology clinic. He complains of abdominal pain and rectal bleeding. He has a colonoscopy at which 2 polyps are found and biopsy. Which of the following is the most concerning for development of colon cancer? মানে কোলন ক্যান্সার ডেভেলপমেন্ট করার জন্য মোস্ট কনসার্নিং ফ্যাক্টর কি কি, কোনটা হতে পারে? এখানে অপশন আছে হচ্ছে আপনার ইনফ্ল্যামেটরি পলিপ, হাইপোপ্লাস্টিক পলিপ, পেডাঙ্কুলেটেড পলিপ, সিলেটেড পলিপ, আর আছে টিউবুলার আর্কিটেকচার। তো আগের দিন আমরা পড়ছিলাম যে কোন কোন ধরনের পলিপের মানে ম্যালিগন্যান্সিতে ট্রান্সফরমেশন হওয়ার রিস্কটা বেশি। এর মধ্যে আমরা বলছিলাম যে কোনো পলিপ যদি সিলেটেড অ্যাপিয়ারেন্স থাকে বা হচ্ছে সটুথ অ্যাপিয়ারেন্স থাকে, আর যদি আর্কিটেকচারটা যদি গ্লাস আর্কিটেকচার হয়, সাইজ 2 সেন্টিমিটার বেশি হয় বা মাল্টিপল পলিপ থাকে, আর যদি হাই গ্রেড ডিসপ্লেসিয়া থাকে, তাহলে এই ধরনের যদি কোনো ফিচার থাকে সেই পলিপগুলার কোলন ক্যান্সার কনভার্ট হওয়ার রিস্কটা অনেক বেশি। তাহলে এখানে অপশনের মধ্যে আছে সিলেট পলিপ, এটা হচ্ছে অ্যান্সার। আর যদি টিউবুলার আর্কিটেকচার জায়গায় যদি থাকতো ভিলাস আর্কিটেকচার, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যান্সার হতো। আচ্ছা, আমি একটু দেখি অন্য জায়গা থেকে স্ক্রিন শেয়ার করে দেখি না, তো বোঝা যাবে না। ভাইয়া এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটাই প্রাইভেট গ্রুপ এখন দেখে, দেখা যাচ্ছে ভাই। ওইটা প্রাইভেট গ্রুপ দেখে উনি আসতেছিল না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এটা তো আলোচনা করা হয়েছে, এটা দরকার নাই। আচ্ছা, এই কোশ্চেনটা সো এখানে অপশন আছে ইনফ্ল্যামেটরি পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ, পেডাঙ্কুলেট পলিপ, সিলেটেড পলিপ, আর হচ্ছে টিউবুলার আর্কিটেকচার। তো আমরা অলরেডি বললাম যে হচ্ছে ইনফ্ল্যামেটরি পলিপ বা হাইপারপ্লাস্টিক পলিপ, এই দুটো হচ্ছে নন নিউপ্লাস্টিক, এর একদিন আমরা ক্লাসে ডিসকাস করছিলাম। আর সিলেটেড পলিপ এগুলো হচ্ছে হাই রিস্ক অফ কার্সিনোমা। আর আর্কিটেকচার যদি ভিলাস আর্কিটেকচার থাকে কোনো পলিপের, তাহলে সেই ধরনের পলিপগুলো কার্সিনোমাতে ট্রান্সফার হওয়ার রিস্কটা বেশি থাকে। এর বাইরে আর বলছিলাম হাই গ্রেড ডিসপ্লেসিয়া, মাল্টিপল নাম্বার, আর হচ্ছে সাইজ যদি মোর দেন 2 সেন্টিমিটার হয়। এই ডেভিডসন একটা বক্স আছে, ওই বক্সটা জানা লাগবে। এরপরে আসি, হুইচ অফ দ্য ফলোইং টিউমার্স ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস? মানে এফএপির সাথে কোন টিউমারের অ্যাসোসিয়েশনের রিস্কটা বেশি? এখানে আসলে সিনারিও দরকার নাই আমাদের। এখানে অপশন আছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, গ্লায়োব্লাস্টোমা, লাং ক্যান্সার, মেডুলোব্লাস্টোমা, ওভারিয়ান ক্যান্সার। আগে ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে টালকট সিনড্রোম, টালকট সিনড্রোম কোন পেশেন্টের যদি ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিসের সাথে সিএনএস টিউমার থাকে, তাহলে সেটাকে বলা হয় টালকট সিনড্রোম। সো এফএপির সাথে কমনলি সিএনএস টিউমার থাকতে পারে, এবং এর মধ্যে কমন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেডুলোব্লাস্টোমা আর একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা। এটাও ডেভিডসনে আছে। সো যদি মেডুলোব্লাস্টোমা যেহেতু এখানে আছে, তাহলে এটাই আনসার। যদি মেডুলোব্লাস্টোমা না থেকে অ্যাস্ট্রোসাইটোমা থাকতো, অ্যাস্ট্রোসাইটোমা, তাহলে অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্সার হতো, অ্যাস্ট্রোসাইটোমা। আর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা হচ্ছে মেইনলি অ্যাসোসিয়েট থাকে হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সারের সাথে, এইচএনপিসিসি। তাহলে এই কোশ্চেনটা যদি এফএপির বদলে যদি এখানে দিয়ে দেয় এইচএন, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এটা দরকার নেই, এটা দরকার নেই। ওকে, কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর রিডিউসিং মর্টালিটি রেট? তাহলে এক্ষেত্রে আমাদের সিনারিও পড়া লাগবে। তাহলে 56 বছর একজন ওল্ড ম্যান ইমার্জ ডিপার্টমেন্ট আসছে লার্জ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমারেজ নিয়ে, মানে পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে আপার জিআই ব্লিডিং। এর বাইরে দেখি কি আছে, হি ইজ নান টু ড্রিঙ্ক আপ 3/4 অফ বোতল অফ হুইস্কি পার ডে, মানে অ্যালকোহলিক পেশেন্ট আপার জিআই ব্লিডিং নিয়ে আসছে।
তাহলে মোস্ট লাইকলি কজ কি, পেশেন্টের সিরোসিস থাকতে পারে আর হচ্ছে ভেরিসেল হেমোরেজ হতে পারে। বাকিটা দেখি, পেশেন্টের বিপি কম আছে, পালস বেশি আছে, মানে পেশেন্ট শোকে আছে। ইমার্জেন্সি এন্ডোস্কোপি করা হয়েছে, আইভি বলস আর টালিব্রেসিন দেওয়া হয়েছে। তার মানে মেন সিনারি কি দাঁড়ালো, একটা অ্যালকোহলিক পেশেন্ট, সে হচ্ছে জিআই হেমোরেজ নিয়ে আসছে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে ভেরিসেল হেমোরেজ রিস্ক বেশি। সে অলরেডি টালিব্রেসিন পাইছে, ইমার্জেন্সি এন্ডোস্কোপি করা হয়েছে। এখন কোন ট্রিটমেন্ট অপশনটা তার মর্টালিটি রিডিউস করতে পারে, এটা হচ্ছে মুখস্থ কোশ্চেন। আসলে ডেভিডসন লেখা আছে যে জিআই আপার জিআই হেমোরেজের যে কোনো পেশেন্ট যদি আসে তাহলে তাকে প্রোফাইলেকটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, আইভি সেপ্ট্রাক্সোল অথবা 5% ট্যাজোভেক্টম কম্বিনেশন। এটা কেন দিতে হবে না, এটা হচ্ছে মর্টালিটি রিস্ক কমে। তাহলে হচ্ছে এখানে অ্যান্সার কি হবে, আপার জিআই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স দিলে পেশেন্টের মর্টালিটি রেট রিডাকশন হতে পারে। এই লাইনটা, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ভেরিসেল ব্লিডিং, all patients with cirrhosis and GI bleeding should receive prophylactic broad-spectrum antibiotics as the treatment with antibiotics improvement survival. তাহলে আপার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড সিরোসিস থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সার্ভাইভাল বেনিফিট দিতে পারে। তাহলে এই কোশ্চেনটা এই জায়গা থেকে আসছে, তাহলে অ্যান্সার হবে কি অ্যান্টিবায়োটিক্স। এরপর আসে, দরকার না এটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি পজিটিভ প্যাথোজেন। তাহলে প্যাথোজেন নাম দিচ্ছে, এখানে আমাদের হিস্ট্রি পড়া লাগবে। তাহলে ফার্স্ট আমাদের ডায়াগনোসিস জানতে হবে, এরপরে পজিটিভ প্যাথোজেন কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে পেশেন্টের বয়স কত বলছে, 70 বছর, মানে একটা ওল্ড এজের পেশেন্ট। পেশেন্ট আসছে কোলো একটা ওয়ার্ডে, টায়ার্ডনেস এন্ড লিথার্জি নিয়ে। Over the past 12 months, he has been suffering from constipation and gradual weight loss. তাহলে এখানে সিগনিফিকেন্ট পয়েন্ট আমরা কি কি পাচ্ছি, আমরা আগে বলছি পেশেন্টের এজ খুবই ইম্পর্টেন্ট যে কোনো সিনারির ক্ষেত্রে। তাহলে পেশেন্টটা হচ্ছে ওল্ড এজের পেশেন্ট, পেশেন্টের কনস্টিপেশন আছে, ওয়েট লস আছে, মানে ওয়েট লস আছে আর বাউল অল্টারেশন আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে যদি বয়স 50 বা 55 বেশি হয় তাহলে পেশেন্টের যে কোনো সিমটমস ইম্পর্টেন্ট, সেটা ডিসপেপসিয়া হোক, কনস্টিপেশন হোক, ডায়রিয়া হোক, কারণ এগুলো যে কোনো ম্যালিগনেন্সি ইন্ডিকেট করে। যদি একটা বয়স্ক রোগী ডিসপেপশনে আসে, এটা হতে পারে জিআই ম্যালিগনেন্সি একটা নন স্পেসিফিক সিমটমস। যদি অল্টারনেশন অফ বায়োল হেপ নিয়ে আসে তাহলে এটা হতে পারে একটা ক্রনিক বা বাউল ম্যালিগনেন্সি একটা ফিচার। ইউজুয়ালি জিআই ম্যালিগনেন্সি গুলো আর্লি স্টেজে নন স্পেসিফিক ফিচার নিয়ে আসে, যেমন অ্যানিমিয়া ফিচার নিয়ে আসতে পারে, টায়ার্ডনেস বা লিথার্জি নিয়ে, শুধু ওয়েট লস নিয়ে আসতে পারে, শুধু অল্টারনেশন অফ বায়োল হেপ নিয়ে আসতে পারে, শুধুমাত্র ডিসক্রিপশন নিয়ে আসতে পারে, অনলি পারলেক্টাল ব্লিডিং নিয়ে আসতে পারে। বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে যে কোনো সিমটমসই খুবই সিগনিফিকেন্ট। এই সিমটমস গুলো যদি আর্লি এজে থাকতো, একটা 20 বছর বা 30 বছরের পেশেন্ট হতো, তাহলে আমরা তো ম্যালিগনেন্সি নাও চিন্তা করতে পারতাম। তাহলে এই পেশেন্টে কি আছে, একটা ওল্ড এজের পেশেন্ট, তার ওয়েট লস আছে, তার বায়োল অল্টারেশন আছে। তাহলে এই তিনটা ফিচার্স যদি আমরা একসাথে করি তাহলে এটা ইন্ডিকেট করে একটা মোস্টলি একটা বাউল ম্যালিগনেন্সি পেশেন্ট থাকতে পারে, বাউল ম্যালিগনেন্সি বা কোলন ক্যান্সার। বাকি সিনারি দেখি কি আছে। In the last couple of weeks, he has noticed increasing myalgia. His past medical history includes hypertension, for which he is taking Rampril and regular laxatives. তাহলে এখানে পেশেন্টের ড্রাগ হিস্ট্রির মধ্যে রয়েছে কি, সেটা এসি ইনহিবিটর খাইতেছে আর রেগুলার ল্যাক্সেটিভ খাইতেছে। এক্সামিনেশনে পেশেন্টের টেম্পারেচার কিছুটা বেশি আছে, পালস বিপি অলমোস্ট নর্মাল। অস্ট্রাকশনে বলতেছে কি পেশেন্টের একটা প্যানসিস্টোলিক মারমার আছে। তাহলে ফিভার সাথে মারমার, যেহেতু স্পেসিক্যালি মারমার এখানে মেনশন করছে, সো এখানে মারমারটা সিগনিফিকেন্ট। তাহলে ফিভার প্লাস মারমার যদি কোনো পেশেন্টের থাকে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোনো সিনারিতে অনেক কথা লেখা থাকবে, এখান থেকে মেন মেন পয়েন্ট আপনি খুঁজে বের করতে হবে।
তাহলে ফিভার প্লাস মাঝে কম্বিনেশন হতে পারে, দুইটা সিনারিও ইউজুয়ালি কমন থাকে। একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা। অ্যাট্রিয়াল মিক্সোমা, তাহলে এই দুই সিনারিওতে পেশেন্টের ফিভারের সাথে মাঝে সিনারিও দিয়ে ইউজুয়ালি কোশ্চেন আসে। তাহলে আমরা কি কি পাইলাম? একটা বায়োল ম্যালিগনেন্স টাইপের ফিচার দিছে, আর একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা অ্যাট্রিয়াল মিক্সোমা টাইপের ফিচার আছে। পেশেন্ট ইনভেস্টিগেশনের মধ্যে কি বলছে? হিমোগ্লোবিন 10। তাহলে একটা মেল পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন 10 সিগনিফিক্যান্ট, পেশেন্টে অ্যানিমিয়া আছে। কোনো পেশেন্ট যদি অ্যানিমিয়া থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে পেশেন্টের অ্যানিমিয়াটা নর্মোক্রমিক নর্মোসাইটিক নাকি মাইক্রোসাইটিক নাকি ম্যাক্রোসাইটিক। এখান থেকে আমরা অনেকগুলো কজ আলাদা করতে পারি। তাহলে মিন কার্ভ স্কোর বলুন কত দিচ্ছে? 68 ফেমটোলিটার, মানে মাইক্রোসাইটিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে আমরা কি কি পাইলাম? পেশেন্টের অল্টারেশন অফ বাউল হ্যাবিট আছে, ওয়েট লস আছে, মারমার আছে, ফিভার আছে, আরেকটা পাইলাম কি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। আমরা যখন হেমাটোলজি পড়বো তখন দেখবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়াল হয় তাহলে মেনস্ট্রুয়েশন, আর যদি নন মেনস্ট্রুয়াল হয় মানে পোস্ট মেনোপজাল ওমান বা মেল পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে জিআই ব্লিডিং। আপার জিআই হতে পারে, লোয়ার জিআই ব্লিডিং হতে পারে। অলরেডি আমরা একটা বায়োল ম্যালিগনেন্স টাইপের হিস্ট্রি পাইছি, সাথে একটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাইছি। তার মানে পেশেন্টের একটা কোলনিক কার্সিনোমা বা কোনো জিআই কোনো একটা ম্যালিগনেন্সি আছে। জিআই ম্যালিগনেন্সির সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ব্যাকটেরিয়াল মিক্সোজোমাল রিলেশনটা কোথায়, এটা হচ্ছে আমাদের বের করা লাগবে। তাহলে এখানে বলছি কি মোস্ট লাইকলি প্যাথোজেন চাইছে। তাহলে এমন কোন একটা অর্গানিজম আছে যেটা বায়োল ম্যালিগনেন্সির সাথে রিলেটেড, আবার একই সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সাথেও রিলেটেড। তাহলে এই ধরনের অর্গানিজম আছে একটাই, এটা হচ্ছে স্ট্রেপ্টোককাস বোভিস। স্ট্রেপ্টোককাস বোভিস হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানিজম বলা হয়, স্ট্রেপ্টোককাস বোভিস। স্ট্রেপ্টোককাস বোভিসের বেশ একটা টাইপ আছে, এর মধ্যে টাইপ 1টা হচ্ছে স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস নামে বলা হয়, গ্যালোলাইটিকাস। এই স্ট্রেপ্টোককাস বোভিস বা স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস এরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে, এবং এরা বায়োল ম্যালিগনেন্সির সাথেও রিলেটেড থাকতে পারে অনেক। মানে এই ধরনের স্ট্রেপ্টোককাস বোভিস যে ধরনের পেশেন্ট ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে দেখা যায় বায়োল ম্যালিগনেন্সির রিস্কটা বেশি। তাহলে আমরা কোনো পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হোক, আচ্ছা স্ট্রেপ্টোককাস বোভিস আরেকটা কাজ করে সেটা হচ্ছে লিভার অ্যাবসেস করতে পারে। তাহলে কোনো একটা পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে বা লিভার অ্যাবসেস আছে, এই ধরনের পেশেন্ট যদি কালচার করে আমরা স্ট্রেপ্টোককাস বোভিস পাই, স্ট্রেপ্টোককাস বোভিস পজিটিভ পাই, সেক্ষেত্রে আমাদের কোলোনোস্কোপি করে কোলোরেক্টাল কার্সিনোমা এক্সক্লুড করতে হবে। তাহলে কি বললাম? স্ট্রেপ্টোককাস বোভিসের রিলেশন হচ্ছে 3 জায়গায়, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর একটা হচ্ছে লিভার অ্যাবসেস, আর একটা হচ্ছে কোলন ক্যান্সার। তাহলে এই পেশেন্টের যে সিনারিও আছে, একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সিনারিও আছে, আর একটা কোলন ক্যান্সার সিনারিও আছে। তাহলে এই দুটো সিনারিওকে কোরিলেট করলে অ্যান্সার পাবো আমরা স্ট্রেপ্টোককাস বোভিস। এটা যখন কার্ডিওলজি পড়বেন তখন দেখবেন ওখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রথম দিকে যে কথাগুলো লেখা আছে ওখানে লেখা আছে কোনো পেশেন্টে যদি স্ট্রেপ্টোককাস বোভিস দিয়ে এন্ডোকার্ডাইটিস হয় তাহলে আমাদেরকে নেক্সট ইনভেস্টিগেশন হবে হচ্ছে কোলোনোস্কোপি টু এক্সক্লুড কোলন ক্যান্সার। আবার লিভার অ্যাবসেসের ক্ষেত্রে এই একই লাইন পাবেন, কোনো পেশেন্টে যদি স্ট্রেপ্টোককাস বোভিস ইনফেকশন থাকে তাহলে পেশেন্টকে কোলোনোস্কোপি করতে হবে টু এক্সক্লুড কোলোরেক্টাল ক্যান্সার। এটা মনে হয় দেখি আমি হেপাটাইটিস একটু দেখাই দিই লিভার অ্যাবসেস চ্যাপ্টারে। লিভার অ্যাবসেসে আপনার লাস্টের দিকে লাইনটা আছে, অ্যাবসেস কজড বাই গাট রিলেটেড অর্গানিজমস। তাহলে কোনো লিভার অ্যাবসেসের ক্ষেত্রে যদি আমরা অর্গানিজম পাই যেগুলো গাটে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোলোনোস্কোপি করতে হবে টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোমা। এটাই ইজ বেশ ইম্পর্টেন্ট। আবার যদি আমরা কার্ডিওলজিতে যাই, যে কার্ডিওলজি ডিরেক্টলি বলা আছে, কার্ডিওলজি
এখানে বলা আছে patients who are found to have endocarditis caused by Staphylococcus galleriticus should undergo colonoscopy since this organism is associated with large bowel malignancy. এই Staphylococcus galleriticus হচ্ছে Staphylococcus bovis-এরই একটা টাইপ। তাহলে যদি Enterococcus faecalis, তারপর Staphylococcus galleriticus, Staphylococcus bovis এগুলো সব একই গ্রুপের, এই ধরনের কোনো অর্গানিজম যদি এন্ডোকার্ডিটিস হয় তাহলে এদের সাথে কোলন ক্যান্সার একটা রিলেশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে সিঙ্গেল বেস্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দরকার নাই। আচ্ছা, which of the following underlies the pathophysiology of hemochromatosis? তাহলে এখানে সিনিয়র দেখা খুব একটা দরকার নাই, ডিরেক্ট কোশ্চেন বলছে কি হেমোক্রোমাটোসিস প্যাথোফিজিওলজি কি। অনেকগুলো অপশন আছে, বইয়ে ডিরেক্টলি লেখা আছে হেমোক্রোমাটোসিসে কি হয়, C282Y নামে একটা জেনেটিক মিউটেশন হয়। এই মিউটেশনের ফলে হেপসিডিন নামক একটা প্রোটিন, এই প্রোটিনটা কমে যায়, ডিক্রিজড হেপসিডিন। হেপসিডিনের কাজ হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করা। তাহলে হেপসিডিন যদি কমে যায় তাহলে আয়রন অ্যাবজর্পশনটা যে প্রিভেন্ট করার যে এটা ছিল সেটা থাকবে না, বেশি বেশি আয়রন জিআইডি থেকে অ্যাবজর্পশন হবে এবং বিভিন্ন অর্গানে আয়রন ডিপোজিশন হবে, হেমোক্রোমাটোসিস ডেভেলপ করবে। তাহলে হেমোক্রোমাটোসিসের মেইন প্যাথোফিজিওলজি কি, ডিক্রিজড প্লাজমা হেপসিডিন। বাকি যেগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা জানা লাগছে ডিক্রিজড সেরাম সেলোপ্লাজমিন, এটা হচ্ছে উইলসন ডিজিজের মেইন প্যাথোফিজিওলজি। তাহলে উইলসন ডিজিজে কি হবে, সেরাম সেলোপ্লাজমিন কমে যাচ্ছে আর হেমোক্রোমাটোসিস কি হচ্ছে, হেপসিডিন লেভেল কমে যাচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হেপসিডিন লেভেলটা এটা বাড়ে হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যদি হেমাটোলজি কোনো সিনিয়র থাকে তখন এটা আমরা ডিসকাস করবো। আচ্ছা, এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। কি কি অপশন আছে, অ্যাসেন্ডিং কোলানজাইটিস, কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক সিরোসিস, পাইলোকিস্নোসিস। মানে জিআইটি বা হেপাটোবিলারি রিলেটেড কোন একটা ডিজিজের এখানে সিনারিও আছে। আমি দেখি কি সিনারিও আছে। তাহলে 54-year-old ম্যান, মানে মিডল এজড একটা ম্যান, আসছে কিনে ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল 6 weeks আর্লিয়ার ফলোইং অ্যাকুট প্যানক্রিয়াটিস। মানে 54 বছর একজন পুরুষ, 6 সপ্তাহ আগে তার একটা অ্যাকুট প্যানক্রিয়াটিসের হিস্ট্রি ছিল। এখন পেশেন্ট আসছে পারসিস্টেন্ট লেফট আপার কোয়াড্রেন্ট অ্যান্ড এপিগ্যাস্ট্রিক পেইন, intermittent nausea and vomiting, and a fever with temperature up to 38.4 Celsius. তাতে মাস ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম। ইনভেস্টিগেশনের ভিতরে হিমোগ্লোবিন কিছুটা কম আছে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে, প্লেটলেট কিছুটা কম আছে, ক্রিয়েটিনিন নরমাল একটু বেশি, সিআরপি বেশি, ক্যালসিয়াম মোটামুটি নরমাল, অ্যামাইলেজটা অলমোস্ট 3 times বেশি, লাইপেজ বেশি। তাহলে আমরা যদি মেইন পয়েন্ট এক্সাই করি তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি অফ প্যানক্রিয়াটাইটিস আছে। এখন পেশেন্ট আসছে পারসিস্টেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে, সাথে একটা এপিগ্যাস্ট্রিক মাস আছে। এর সাথে ফিভার আছে, আর কি আছে, অ্যামাইলেজ আর লাইপেজ বেশি। এটা একটা টিপিক্যাল সিনারিও। কোন একটা পেশেন্টের প্যানক্রিয়াটিস এই হিস্ট্রি আছে, এরপর যদি অ্যাবডোমিনাল পেইন এবং এপিগ্যাস্ট্রিক মাস ডেভেলপ করে, এর সাথে যদি প্যানক্রিয়াটিক এনজাইমগুলোর রাইজ থাকে, তাহলে হচ্ছে টিপিক্যাল সিনারিও প্যানক্রিয়াটিক সিরোসিস। এখানে ফিভার কেন হয়েছে, সিরোসিস গুলো ইউজুয়ালি কমনলি ইনফেক্টেড হওয়ার রিস্ক থাকে। তো তার মানে এটা মেইন ডায়াগনোসিস হবে তাহলে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক সিরোসিস। পেশেন্টের ইন্টারমিটেন্ট নসিয়া ভমিটিং কেন হয়েছে, একটা হইতে পারে এপিগ্যাস্ট্রিক পেইনের কারণে হইতে পারে, আর একটা হইতে পারে সিরোসিসটা যদি ডিউডেনামকে অবস্ট্রাক্ট করে, প্যানক্রিয়াসের পাশে তো থাকে ডিউডেনাম, সে যদি ডিউডেনামকে অবস্ট্রাক্ট করে, সে অবস্ট্রাকশনের কারণে পেশেন্টের নসিয়া এন্ড ভমিটিং হইতে পারে। তাহলে এরকম যদি কোনো একটা সিনারিও থাকে যে পেশেন্টের একটা প্যানক্রিয়াটিস আছে, এখন পেশেন্টের এপিগ্যাস্ট্রিক পেইন এবং এপিগ্যাস্ট্রিক মাস নিয়ে করছে, এই তিনটা পয়েন্ট থাকলে ডায়াগনোসিস প্যানক্রিয়াটিক সিরোসিস।
এখানে কোশ্চেনে কি চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সিনিয়র কি কি আছে। এখানে কি বলছে, 39-year-old woman, মানে মিডল এজ একটা ওম্যান, has undergone extensive small bowel dissection for Crohn's disease. মানে পেশেন্টের আগে থেকে একটা Crohn's disease ডায়াগনোস আছে এবং পেশেন্টের রিসেন্টলি একটা স্মল বাউল ডিসেকশন করা হয়েছে। স্মল বাউল ডিসেকশন। পেশেন্ট এখন কমপ্লেন কি, পেশেন্ট এখন কমপ্লেন হচ্ছে ফ্রিকুয়েন্ট ব্লোটিং এন্ড অ্যাবডোমিনাল পেইন। পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে ব্লোটিং আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এর সাথে কি আছে, লার্জ ভলিউম লিকুইড ফিসেস ফ্রম হাইলোস্টমি, তাহলে লার্জ ভলিউম ডায়রিয়া। অ্যাবডোমেন সফট এন্ড টেন্ডার, বিএমআই অলমোস্ট নরমাল। ইনভেস্টিগেশনে হিমোগ্লোবিন কম রয়েছে, পটাশিয়াম কিছুটা কম, ক্রিয়েটিন কিছুটা বেশি, সিআরপিটা নরমাল। তাহলে একটা ক্রনস ডিজিজের পেশেন্টের তার স্মল বাউল ডিসেকশন হয়েছে, সে এখন আবার প্রেজেন্ট করছে ডায়রিয়া, ব্লোটিং এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে। তাহলে এই ক্ষেত্রে দুইটা সিনারিও হইতে পারে, একটা হচ্ছে তার ক্রনস ডিজিজটা আবার অ্যাক্টিভেশন হয়েছে, রিঅ্যাক্টিভেশন অফ ক্রনস ডিজিজ হইতে পারে, অ্যাকিউট এক্সারবেশন হইতে পারে। আরেকটা হইতে পারে কি, ক্রনস ডিজিজের পেশেন্টে যদি স্মল বাউল ডিসেকশন করা হয় সেক্ষেত্রে দুইটা ব্যাপার করতে পারে, একটা হচ্ছে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হইতে পারে, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। আরেকটা হতে পারে কি, বাইলেস ম্যালঅ্যাবজর্পশন হইতে পারে। বাইলেস ম্যালঅ্যাবজর্পশন, এই দুইটা কারণে পেশেন্টের ডায়রিয়া হতে পারে। আর একটা হতে পারে কি বললাম, ক্রনস ডিজিজটা যদি রিঅ্যাক্টিভেশন হয় বা ক্রনস ডিজিজ যদি অ্যাগ্রাভেট করে আবার। তাহলে অ্যাবডোমিনাল ব্লোটিং এবং অ্যাবডোমিনাল পেইন এটা ক্রনস ডিজিজও হইতে পারে, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হইতে পারে। বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশনের পেশেন্ট ইউজুয়ালি ব্লোটিং এ কমপ্লেন করে না, তাহলে এইটা এখানে বাদ। এখন ক্রনস ডিজিজ যদি অ্যাগ্রাভেট করে, এটা কি ধরনের টাইপ ডিজিজ, ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটার নামই তো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তাহলে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস যদি কখনো অ্যাগ্রাভেট করে বা অ্যাকিউট সিভিয়ার কন্ডিশন হয়, তাহলে সেক্ষেত্রে ইনফ্ল্যামেটরি মার্কারগুলো অবশ্যই অনেক বেশি হবে। এখানে যদি আমরা খেয়াল করি, সিআরপিটা নর্মাল, অলমোস্ট নর্মাল হচ্ছে 10 এর কম, লেভেল আছে মাত্র 11। এখানে যদি সিআরপিটা নর্মাল, সো এটা ইন্ডিকেট করে যে এখানে কোনো ক্রনস ডিজিজ রিঅ্যাক্টিভেশন হয় নাই। তাহলে বাকি থাকলো কোনটা, এখানে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। তাহলে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের জন্য আমাদের এবার আমরা অপশনগুলো খেয়াল করি, লাস্ট থেকে আসি। প্রেডনিসোলন কখন দিব, যদি হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আইবিডি হয় বা আইবিডি যদি অ্যাগ্রাভেট করে, সেক্ষেত্রে আমরা প্রেডনিসোলন দিব। রিপ্লেস পটাশিয়াম, এখানে পটাশিয়াম লেভেল অলমোস্ট নর্মাল, সো এখানে পটাশিয়াম রিপ্লেসমেন্টের তেমন কোনো সিগনিফিকেন্স নাই। এরপর আছে মেসিলামাইন, মেসিলামাইন হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে। আমরা আগে ক্লাসে বলছিলাম যে ক্রনস ডিজিজে মেসিলামাইনে তেমন কোনো রোল নাই, তাহলে এটাও বাদ, এটাও বাদ। লোপেজামাইড হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, এটা লোপেজামাইড হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং লোপেজামাইড ইউজুয়ালি ইউজ করা হচ্ছে যে আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে, ডায়রিয়া প্রিভেন্ট পেশেন্টের ক্ষেত্রে। এখানে আইবিএস এর কোনো কিছু এখানে নাই, ক্রনস ডিজিজ অ্যাক্টিভেশন না, কেন, কারণ সিআরপিটা নর্মাল রয়েছে। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে মেইনলি স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে কি, হাইড্রোজেন ব্রেথ টেস্ট। আর গোল্ড স্ট্যান্ডার্ড বা কনফার্মেটরি হচ্ছে স্মল বাউল বা জেজুনাল অ্যাসপিরেশন এন্ড কালচার। এখন এখানে যে হাইড্রোজেন ব্রেথ টেস্ট অপশন নাই, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, স্মল বাউল অ্যাসপিরেট এন্ড কালচার। এটা একটু বেশি কঠিন, এটা এফসিএস এত কঠিন কোশ্চেন আসে না, তারপর এটা জেনে রাখা ভালো।
হুইপলস দরকার নেই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভেনশন টু ম্যানেজ হান্ডলিং কন্ডিশন? হান্ডলিং কন্ডিশনটা কি আছে আমরা দেখি। 23-year-old ওম্যান, মানে একটা ইয়ং ওম্যান, গ্যাস্ট্রোন্টেরিক ক্লিনিকে আসছে, ডায়রিয়া, ওয়েট লস অ্যান্ড ইন্টেন্সলি ইসি র্যাশ এফেক্টিং দ্য বাটক্স অ্যান্ড টপ অফ বোথ লেগস। মানে পেশেন্টের একটা ম্যালাদোসের ফিচার আছে, ডায়রিয়া আছে, ওয়েট লস আছে, সাথে ইন্টেন্স ইসি স্কিন র্যাশ আছে এক্সট্রোসের সারফেসে। এন্ডোস্কোপি করে দেখা গেছে কি ভিলাস অ্যাট্রফি আছে। তাহলে ভিলাস অ্যাট্রফি আছে, এরকম মেলাজোশনের অনেকগুলো কজ আছে, সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্প্রু, তারপর হচ্ছে হুইপলস ডিজিজ হতে পারে, এইচআইভি হতে পারে, লিম্ফোমা হতে পারে। ইজ অ্যাসোসিয়েটেড স্কিন র্যাশ এক্সটেন্সর সারফেসে ইন্টেন্স ইসি র্যাশ, এটা ইন্ডিকেট করে কি ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। তাহলে এখানে মেইনলি ডায়াগনোস কি, ডায়াগনোস আছে সিলিয়াক ডিজিজ, এর সাথে কি আছে অ্যাসোসিয়েটেড ডার্মাটাইটিস হারপেটিফর্মিস আছে। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট। তাহলে এখানে অ্যান্সার কি হবে, গ্লুটেন ফ্রি ডায়েট হবে। এর বাইরে বাকিগুলো দেখি, বাকি অপশনগুলো কোথায় ইউজ হয়। ওরাল প্রেডনিজোলন, ওরাল প্রেডনিজোলন আমরা ইউজ করি কি, একটু আগে বললাম, যদি অ্যাকিউট সিভিয়ার আইবিডি হয় তাহলে ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওরাল প্রেডনিজোলন। ওরাল মেসেলামাইন ইউজ করি হচ্ছে আমরা মাইল্ড টু মডারেট আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে, আর সিভিয়ার হলে তো প্রেডনিজোলন। সাইক্লোফসফামাইড ডায়েরিয়া তেমন কোনো রিলেশন নাই। ল্যাকটোজ ফ্রি ডায়েট ইউজ করি কোথায়, যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স আছে। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন কি, গ্লুটেন ফ্রি ডায়েট। তবে কোনো পেশেন্টের সিলিয়াক ডিজিজ যদি গ্লুটেন ফ্রি ডায়েটে রেসপন্স না করে, তাহলে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা শর্ট টার্ম ওরাল প্রেডনিজোলন ইউজ করতে পারি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ সিমটমস? তাহলে পেশেন্ট কি সিমটমস আসছে আমরা দেখি। 52-year-old ম্যান, কমপ্লেন আছে ব্লিডিং duodenal ulcer. He was admitted with epigastric pain, diagnosed with duodenitis 2 years ago, but self discharge তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। তাহলে পেশেন্ট আছে ব্লিডিং ডিউডেনাল আলসার। তাহলে ব্লিডিং ডিউডেনাল আলসার করে কোন অর্গানিজম, এখানে একটা অ্যান্সার এইচ পাইলোরি। তাহলে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসারের মোস্ট কমন কজ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। বাকি কোশ্চেনগুলোতে কি, অপশনগুলোতে কি কি সিনারি আসতে পারে। স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস একটু আগে আমরা পড়ছি, বাউল ম্যালিগন্যান্সি, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বা লিভার অ্যাবসেস সিনারিও দিয়ে কোশ্চেন আসতে পারে। ইকোলাই আসতে পারে, অনেকগুলো সিনারি আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হিমোলাইটিক ইউরামিক সিনড্রোম। তাহলে এখানে এরকম কিছু নাই। ক্যাম্পোলিব্যাক্টার জেজুনি, এটা আসলে দুই রকমের সিনারি আসতে পারে, একটা হচ্ছে জি বেস সিনারিতে আসতে পারে, আর একটা আসতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। কোন একটা পেশেন্টের যদি ব্লাডি ডায়রিয়ার সাথে জয়েন্ট পেইনে প্রেজেন্ট করে, শর্ট ডিউরেশন হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে ক্যাম্পোলিব্যাক্টার জন্য একটা অ্যান্সার অপশন হতে পারে। তাহলে ব্লিডিং ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার মোস্ট কমন কজ কোনটা, এইচ পাইলোরি। এরপর আসি, a patient with total parental nutrition regimen presents with drowsiness and abnormal serum electrolytes. He has also mild heart failure. He has been commenced on total parental nutrition for severe debility as a result of chronic alcoholism. তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি ডিসকাস করি আমরা। ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টে কি হয়, এটা হচ্ছে লম্বা সময় হচ্ছে স্টারভেশনে থাকে। ক্রনিক অ্যালকোহল অথবা প্রলংড স্টারভেশন যারা করে, অথবা অ্যানোরেক্সিয়া নার্ভোসা যে পেশেন্টগুলো থাকে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এই পেশেন্টগুলো লং টার্ম স্টারভেশনে বা লং টার্ম না খেয়ে থাকার ফলে এই পেশেন্টগুলো কি হয়, পেশেন্টের যেহেতু লং টার্ম না খেয়ে থাকে, ইনসুলিনটা থাকে সাবটেস্ট, তাহলে ইনসুলিন জিনিসটা নর্মাল থেকে কম হয়। এখন এই পেশেন্টটা যদি আপনি সাডেনলি খাবার দেন বা হাই ক্যালোরি ডায়েট দেন, তাহলে কি হবে, পেশেন্টটা হঠাৎ করে যখন অনেক বেশি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট পাবে, তখন কয়েকটা ঘটনা ঘটে। এর মধ্যে একটা হচ্ছে সাডেনলি ইনসুলিন রিলিজটা অনেক বেড়ে যায়, যেটা সাপ্রেস ছিল সেটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। আর একটা হচ্ছে গ্লুকোজটা র্যাপিড মেটাবলিজম হবে।
এখন গ্লুকোজ মেটাবলিজম আমাদের দরকার হয় কি ভিটামিন বি1 বা থায়ামিন। যেহেতু অনেক বেশি মেটাবলিজম হবে, সো ভিটামিন বি1 বা থায়ামিন ডেফিসিয়েন্সি হবে। তাহলে আমি দুইটা বললাম কি, একটা হচ্ছে ইনসুলিন রিলিজ বেড়ে যায়, আর একটা হচ্ছে ভিটামিন বি1 বা থায়ামিন ডেফিসিয়েন্সি হয়। ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ইনসুলিন কি করে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট এই তিনটে এলিমেন্টসকে সেলে বেঁধে ঢুকাই দেয়, মানে সেলুলার ইনফ্লাক্স হয়, এগুলা সেলুলার ইনফ্লাক্স। সাডেনলি যখন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো সেলের মধ্যে ঢুকে যায়, তখন কি হয় ব্লাডে এগুলো লেভেল কমে যায়। তাহলে একটা কি হয়, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে পেশেন্টের, হাইপো ম্যাগনেসিয়ামে ডেভেলপ করে, আর একটা হচ্ছে হাইপোফসফেটেমিয়া। আর এর আগে একটা বললাম কি গ্লুকোজ মেটাবলিজমের জন্য বেশি বেশি বি1 বা থায়ামিন দরকার হয়, এখানে পেশেন্টের থায়ামিন বা বি1 ডেফিসিয়েন্সি হয়। পটাশিয়াম ডেফিসিয়েন্সি ফলে পেশেন্টের কি কি ফিচার হতে পারে, একটা হচ্ছে ফ্ল্যাক্সিড টাইপ অফ মাসল উইকনেস হতে পারে, ফ্ল্যাসিড মাসল উইকনেস। একটা হতে পারে কার্ডিয়াক অ্যারিথমিয়া। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টর্সাডিস ডাকুয়েন্টিস। আরেকটা হতে পারে প্যারালাইটিকা আইলেস ডেভেলপ করতে পারে। ম্যাগনেসিয়াম কমার কারণে কি হতে পারে, একটা হতে পারে টিটেনি, আর একটা হচ্ছে অ্যাজনিয়া বা টর্সাডিস ডিপয়েন্টিস। আর ফসফেট কমার জন্য হয়, একটা হচ্ছে মাসল উইকনেস হতে পারে, কার্ডিয়াক মাসল গুলো সাপ্রেস হওয়ার কারণে হার্ট ফেলার নিবেদন করতে পারে, আর একটা হচ্ছে যে কনভেনশনাল স্টেট নিবেদন করতে পারে। এই আরেকটা হচ্ছে বি1 ডেফিসিয়েন্সি। বি1 ডেফিসিয়েন্সি কি নিবেদন করে, ভানিস এনকেফালোপ্যাথি বা এনকেফালোপ্যাথি নিবেদন করতে পারে। ক্রনিক অ্যালকোহলিজমের পেশেন্ট বা স্টারভেশন করা পেশেন্ট বা অ্যানোরেক্টিক পেশেন্ট হঠাৎ করে খাবার শুরু করার ফলে, ফিডিং দেওয়ার পরে যে সিমটমসগুলো ডেভেলপ করলো, এটাকে একত্রে বলা হয় রিফিডিং সিনড্রোম। তাহলে রিফিডিং সিনড্রোমটা মেইনলি হইতেছে কিসের জন্য, যদি সাডেনলি হাই ক্যালোরি ডায়েট পায়, হাই ক্যালোরি বা নর্মাল ডায়েট পাইলো, এদের ক্ষেত্রে সমস্যা হইতে পারে। মেইন প্যাথোলজি হলো কি ইনক্রিজ ইনসুলিন সিক্রেশনের কারণে হইতেছে। কোনটা কোনটা কমতেছে ব্লাডে, পটাশিয়াম কমতেছে, ম্যাগনেসিয়াম কমতেছে, ফসফেট কমতেছে, আর একটা হচ্ছে বি1 লেভেল কমতেছে। এই যে একসাথে যে সিমটমস গুলো হলো, এটাকে বলা হয় রিফিডিং সিনড্রোম। রিফিডিং সিনড্রোম যাতে না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, যে ধরনের পেশেন্ট গুলো মানে লং টার্ম স্টারভেশন আছে বা ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট বা ইনজেকশন আলসার পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের আমরা যখন নিউট্রিশন মেনটেন করবো বা ফিডিং দিব, তখন হচ্ছে নর্মাল থেকে কম ক্যালোরি ডায়েট দিতে হবে। তাহলে একটা হচ্ছে লো ক্যালোরি ডায়েট দিয়ে স্টার্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো কালেকশন করতে হবে। 3 নম্বর হচ্ছে পেশেন্টকে থায়ামিন সাপ্লিমেন্টেশন দিতে হবে, থায়ামিন বা বি1 সাপ্লিমেন্টেশন। রিফিডিং সিনড্রোমের সব পেশেন্টের অবশ্যই আইভি থায়ামিন দিতে হবে আগে থেকে, না হলে পেশেন্টে এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। এবার এখানে আসলে কি বলছে, রিফিডিং সিনড্রোমে কি কি কমছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ফসফেট। এখানে কি কি আছে, হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া তো রিপিটিং সিনেমা হয় না, হাইপারনেট্রিমিয়া হয় না, হাইপোক্যালসিমিয়া হয় না। তাহলে এখানে আছে হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপোফসফেটেমিয়া। তাহলে এই দুইটা হচ্ছে রিপিটিং সিনেমা হইতে পারে। এর মধ্যে হাইপোম্যাগনেসিয়ামের ফিচার কি বললাম, একটা হচ্ছে মাসল উইকনেস, এই টিটেনি, আর একটা হচ্ছে টর্সাডিসটা পয়েন্টে কার্ডিয়াক অ্যারিথমিয়া। আর হাইপোফসফেটের ফিচার কি কি বলছিলাম, মাসল উইকনেস, হার্ট ফেলার, আর একটা হচ্ছে কনভেনশনাল স্টেট। পেশেন্টে কি আছে,
পেশেন্ট টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার পরে পেশেন্ট হচ্ছে মাইল্ডলি হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে, আর হচ্ছে ড্রজিনেস ডেভেলপ করছে। তাহলে এখানে মোস্ট লাইকলি কজ কি হবে? হাইপোফসফেটেমিয়া। ডিফেন্ডিং সিন্ড্রোমের সাথে আমরা আরেকটা জিনিস এখান থেকে একবার জেনে রাখবো, সেটা হচ্ছে টিউমার লাইসিস সিন্ড্রোম। ডিফেন্ডিং সিন্ড্রোমে কি হচ্ছিল? ইনসুলিনের কারণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট সেলের মধ্যে ঢুকে যাচ্ছিল। টিউমার লাইসিস সিন্ড্রোমে কি হয়? ইউজুয়ালি কোন একটা ম্যালিগনেন্সি পেশেন্টে যখন কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপির কারণে প্রচুর টিউমার সেল ড্যামেজ হয়। তাহলে মেইন কি হয়? সেল ড্যামেজ। এই সেলগুলো যখন ড্যামেজ হয় তখন ইন্টারসেলুলার যে কন্টেন্ট আছে সেগুলো ব্লাডে চলে আসে। ইন্টারসেলুলারে প্রিডমিনেন্ট ইলেকট্রোলাইটস এর মধ্যে একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ফসফেট। তাহলে সেল যখন ডিস্ট্রাকশন হবে তখন সেলের মধ্যে পটাশিয়াম সেল এগুলো ব্লাডে চলে আসবে। তাহলে কি হবে? পেশেন্টের হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। ফসফেট গুলো যখন ব্লাডে আসবে তখন পেশেন্টের কি হবে? হাইপারফসফেটেমিয়া হবে। সেলগুলো যখন ডিস্ট্রাকশন হবে তখন সেলের যে নিউক্লিক অ্যাসিড আছে এই নিউক্লিক অ্যাসিডটাও ড্যামেজ হবে। নিউক্লিক অ্যাসিড গুলো যখন ড্যামেজ হয় এখান থেকে পিউজিন বেসগুলো রিলিজ হয়। এই পিউজিনটা মেটাবলিজমের পদের ফর্মেশন করা হচ্ছে ইউরিক অ্যাসিড। তাহলে ব্লাডে কি বাড়বে? ইউরিক অ্যাসিড লেভেলও বাড়বে। এই ইউরিক অ্যাসিড গুলো পেশেন্টের কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। যখন অনেক বেশি ইউরিক অ্যাসিড কিডনিতে বের হবে তখন পেশেন্টের ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি বা একে ডেভেলপ করে। তাহলে আমরা কি কি পাইলাম? টিউমার লাইসিস সিন্ড্রোমে একটা হচ্ছে পটাশিয়াম বেড়ে যাবে, ফসফেট বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, আর একটা হচ্ছে পেশেন্টের একে ডেভেলপ করবে। এই যে ফসফেটটা বাড়লো, এই ফসফেটটা ব্লাড আসার পরে আয়নাইজড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ফসফেট ফর্মেশন করে। এর ফলে কি হয়? ব্লাডে আয়নাইজড ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। তাহলে টিউমার লাইসিস সিন্ড্রোমে কি কি পাচ্ছি? পটাশিয়াম বেশি, ফসফেট বেশি, ইউরিক অ্যাসিড বেশি, আর একের কারণ হচ্ছে ক্রিয়েটিন বেশি পাবো, আর ক্যালসিয়ামটা কম পাবো। তাহলে টিউমার লাইসিস সিন্ড্রোমে কি কি ইলেকট্রিক চেঞ্জ হচ্ছে? ডিফেন্ডিং সিন্ড্রোমে কি কি ইলেকট্রিক চেঞ্জ হচ্ছে? এগুলো পরীক্ষা আসে। ডিফেন্ডিং সিন্ড্রোমে ডিসকাস করার সময় বলছিলাম কি হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া, এই দুটোর কারণে কি হয়? প্রস্টাডিসটা পয়েন্টিস হয়, টিডিপি। আরেকটা ইলেকট্রিক হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কমে গেল প্রস্টাডিসটা পয়েন্টিস বা লং কিউটি সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। এগুলো পরীক্ষায় রেগুলারই আসে, এসবি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা যদি ইন শর্ট আবার বলি তাহলে হচ্ছে ডিফেন্ডিং সিন্ড্রোমে কি কি হচ্ছিল? পটাশিয়াম কমতেছিল, ম্যাগনেসিয়াম কমতেছিল, ফসফেট কমতেছিল, আর একটা হচ্ছে থাইরয়েড বা বি1 কমে যাচ্ছিল। টিউমার লাইসিস সিন্ড্রোমের ক্ষেত্রে কি হবে? পটাশিয়াম বাড়বে, ফসফেট বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, সেরাম ক্রিয়েটিনিন বাড়বে, আর হচ্ছে ক্যালসিয়ামটা কমবে। তাহলে যে কোনো একটা দিয়ে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেনটা এটা আসলে একটু বেশি কঠিন কোশ্চেন, এটা মানে এফসিএস এর জন্য এত ইম্পর্টেন্ট না, তারপরেও একটু জেনে রাখবেন। এটা মেইনলি এমএসসিবির জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? কি কি আছে? অ্যাড অ্যাজোথ্রিন, অ্যাড ইনফ্লিক্সিমিয়ার, রেকটাল স্টেরয়েড, কন্টিনিউ আইভি স্টেরয়েড মেসেজে প্রসিড টু কোলেক্টমি। প্রশ্ন কি বলতেছে? 29-year-old woman, মানে একটা ইয়ং ওম্যান, already diagnosed of ulcerative colitis. 48 hours after commencement of IV corticosteroid therapy, she was admitted after failing to respond to high dose oral steroid and maximal dose of mesalazine. মানে পেশেন্ট একটা আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোজ পেশেন্ট, সে অলরেডি আইভি স্টেরয়েড পাইছে 48 ঘন্টা এবং ফুল ডোজ মেসালাজাইন পাইছে। She continues to pass blood stained diarrheal stool up to 12 times per day. She is pyrexia, pulse 92 beat per minute, abdomen is generally tender and mildly distended, marked tenderness on left hand side. She is anaphylaxis to cyclosporine. তাহলে আমরা বলছিলাম কি যে কোনো পেশেন্টের হিস্ট্রিতে যদি ড্রাগ অ্যালার্জি হিস্ট্রি থাকে তাহলে সেটা মানে খুব সিগনিফিকেন্ট নিতে হবে। তাহলে একটা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট
যে ম্যাক্সিমাম ডোজ অফ স্টেরয়েড পাইছে, মেসালাইন পাইছে, তারপরেও তার সিমটমস রয়েছে অনেক বেশি, সাথে পেশেন্টের ফিভার রয়েছে, আর পেশেন্ট হচ্ছে কি সাইক্লোস্পনে অ্যানাফিল্যাক্সিস আছে, সিআরপি লেভেল আছে অনেক বেশি, অ্যাবডোমিনাল এক্সরে করে পাওয়া গেছে কি ডিস্টেন্ট কোলন 5.2 সেন্টিমিটার ইন ডায়ামিটার। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে সিভিয়ার অ্যাকিউট আলসারেটিভ কোলাইটিস এটা ডায়াগনোস করা হয় কি টুলাব উইথ ক্রাইটেরিয়ার মাধ্যমে। কি কি দেখা হয়? একটা বায়োল ফ্রিকোয়েন্সি দেখা হয় 6 বেশি, বায়োল ফ্রিকোয়েন্সি আছে কত 12। এরপরে আমরা পালস দেখি, পালস 90 বেশি রয়েছে। এরপর আমরা দেখাই সিআরপি লেভেল দেখায় বা ইএসআর দেখায়, এটাও বেশি রয়েছে। অ্যাবডোমিনাল এক্সরে দেখায়, ডাব্লিউসি কাউন্টটা মনে ছিল না, আর দেখায় হিমোগ্লোবিন। তাহলে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসে। অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আইভি স্টেরয়েড। তো পেশেন্ট অলরেডি আইভি স্টেরয়েড পাইছে। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে কি যদি আইভি স্টেরয়েড রেসপন্স না করে তাহলে আলসারেটিভ কোলাইটিসের সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে সাইক্লোস্পোরিন অথবা ইনফ্লিক্সিম্যাব। তাহলে হিস্ট্রিতে বলছে কি পেশেন্ট হচ্ছে যে অ্যানাফাইল্যাক্সিস টু সাইক্লোস্পোরিন, তাহলে আমাদের অপশন থাকছে কি একটাই, সেটা হচ্ছে ইনফ্লিক্সিম্যাব। তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্ট অপশন হবে কি অ্যাড ইনফ্লিক্সিম্যাব। এটা যদি একটু কঠিন কিন্তু ডেভিডসনে আছে, সো পরীক্ষায় আসতে পারে। একটু দেখে আসি একবারে। আইবিডি যেহেতু খুবই ইম্পর্টেন্ট টপিক, সো আইবিডি থেকে ডিটেলস পড়া লাগবে। আচ্ছা, আমরা প্রথমে যে এসবিটা ছিল রিসপেক্টাস ফর ম্যালিগন্যান্ট সেলস ইন কোলনিক পলিপ। তাহলে কি কি আছে? সেরেটেড পলিপ, ভিলাস আর্কিটেকচার, হাইগ্রেড ডিসপ্লেসিয়া, লার্জ সাইজ মাল্টিপল পলিপস। ডেভিডসন একটা বক্স, এটা খালি পড়ে নেবেন। এরপর আসে আইবিডিতে। দ্য ম্যানেজমেন্ট অফ আলসারেটিভ কোলাইটিস। এখানে কি বলছে? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আইভি স্টেরয়েড, মিথাইল প্রেডনিসোলোন বা হাইড্রোকর্টিসন ইউজ করা যেতে পারে। পেশেন্টস হু ডু নট রেসপন্স টু গ্লুকোটিকার্স ফর 3 to 5 days, মানে যদি স্টেরয়েড রেসপন্স না করে তাহলে নেক্সট ট্রিটমেন্ট হবে কি সাইক্লোস্পোরিন অর ইনফ্লিক্সিম্যাব। এই পেশেন্টের যদি সাইক্লোস্পোরিনের অ্যানাফাইলাক্সিস আছে, তো আমরা এটা ইউজ করতে পারতেছি না, সো আমাদের ট্রিটমেন্ট দিব কি ইনফ্লিক্সিম্যাব অ্যাড করবো। যদি পেশেন্টের এরপর রেসপন্স না করে তাহলে নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্ট হবে কি সার্জারি বা কোলেক্টমি। তাহলে সার্জারি কি ইন্ডিকেশন আছে? একটা হচ্ছে কোলনিক ডাইলেশন যদি মোর দেন 6 সেন্টিমিটার হয়, অথবা যদি ম্যাক্সিমাল মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্স না করে। তাহলে এই পেশেন্ট একটা হচ্ছে ম্যাক্সিমাল মেডিকেল ট্রিটমেন্ট এখনো দেওয়া হয়নি, স্টেরয়েড দেওয়া হয়েছে, ইনফ্লিক্সিম্যাব দেওয়া হয়নি। তাহলে যদি ইনফ্লিক্সিম্যাব দেওয়ার পর যদি রেসপন্স না করে তাহলে নেক্সট ট্রিটমেন্ট হবে কি সার্জারি, অথবা যদি অ্যাবডোমিনাল এক্সরে যদি কোলনিক ডাইলেশন যদি 6 সেন্টিমিটার বেশি পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে সার্জারি একটা ট্রিটমেন্ট অপশন হিসেবে চিন্তা করা যায়। কিন্তু এখানে এক্সরে বলছে কি 5.2 সেন্টিমিটার ডায়ামিটার। আর সার্জারি ইন্ডিকেশন কি যদি 6 সেন্টিমিটার বেশি হয়। আচ্ছা, প্রোলাব উইথ স্ক্র্যাচের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে যদি বায়োল ফ্রিকোয়েন্সি 6 বেশি হয়, এই পেশেন্টের ক্ষেত্রে কত ছিল 12 টাইমস ছিল। পালস হচ্ছে 90 বেশি হলে, পেশেন্টের পালস ছিল 93। ইএসআর বা সিআরপি, এখানে ইএসআরটা দেওয়া আছে। আর হচ্ছে হিমোগ্লোবিন যদি 10 এর কম হয়। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল করে তাহলে এটা হবে কি অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। এই পেশেন্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন কম আছে, সিআরপি বা ইএসআর বেশি আছে। এরপর হচ্ছে যে পালস কই, যে পালস 90 বেশি, ফিভার টেম্পারেচার বেশি, আর হচ্ছে বাউল পাস করছে 6 টাইমস এর বেশি। তাহলে এখান থেকে দুই ভাগ কোশ্চেন আসতে পারে, একটা ট্রিটমেন্ট আসতে পারে, অথবা একটা সিনারিও দিয়ে মানে পেশেন্টের ডায়াগনোসিস আনসার হতে পারে এটা কি মাইল্ড আলসারেটিভ কোলাইটিস নাকি মডারেট নাকি সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। তাহলে একটু সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস ক্রাইটেরিয়া গুলো পড়তে হবে। Which of the following diagnosis would you consider most likely? তাহলে কি কি দেওয়া আছে? অ্যাকিউট ইন্টারমিডিয়েট পরফাইরিয়া, অ্যাডাক্সিয়াল টেলেনজাক্টিসিয়া, হেমোক্রোমাটোসিস, পরফাইরিয়া কিউনিটিনা টার্ডা, এপিডার্মোলাইসিস বুলাসা। কি বলছে? আচ্ছা, এটা দরকার নেই, লাগবে, এটা দরকার নেই। আচ্ছা, এটা ডেভিডসনে আছে। Which one of the following is the most likely diagnosis?
কি বলছে, 72 বছরের একজন ওল্ড ম্যান, বয়স্ক লোক, নন কেস অফ পার্কিনসন ডিজিজ। কমপ্লেন কি? এপিসোডস অফ ব্লোটিং অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যাকম্পানিড বাই ভমিটিং। কি কি আছে? একটা অ্যাবডোমিনাল ব্লোটিং আছে, একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, আর একটা আছে যে ভমিটিং আছে। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে দুই ধরনের ফিচার নিয়ে পেশেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লিনিক আসতে পারে। একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আসতে পারে, আর একটা আসতে হচ্ছে কোলোনিক সিড অবস্ট্রাকশন নিয়ে। আমরা যখন অটোনমিক নিউরোপ্যাথি পড়বো তখন দেখবো অটোনমিক নিউরোপ্যাথির ওয়ান অফ দ্য কজ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। আমাদের জিআইটি মুভমেন্টটা কন্ট্রোল করা হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম যে অটোনমিক নার্ভাস সিস্টেমটা। সো কোনো কারণে যদি অটোনমিক নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হয় বা অটোনমিক নিউরোপ্যাথি হয়, তাহলে সেই পেশেন্টের বায়োল অল্টারনেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে বা কনস্টিপেশন হতে পারে। যদি কোনো পেশেন্টের এ ধরনের মানে ই হয়, অটোনমিক নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়, তাহলে সেই পেশেন্টের গ্রোথ, বায়োলের যে মুভমেন্ট বা পেরিস্টালসিস, এটা হ্যাম্পার্ড হয় এবং পেশেন্ট হচ্ছে যে সিউডো অবস্ট্রাকশনে প্রেজেন্ট করে। মানে অ্যাকচুয়াল কোনো অবস্ট্রাকশন থাকে না, কিন্তু ফিচারগুলো হয় অবস্ট্রাকশনের মতো। তাহলে এক্ষেত্রে ডায়াগনোস হবে কি? ইন্টেস্টাইনাল সিউডো অবস্ট্রাকশন। এটা ডেভিডসন একটা বক্স আছে, ইন্টেস্টাইনাল সিউডো অবস্ট্রাকশনের কজ। এর মধ্যে পার্কিনসন ডিজিজ, ডায়াবেটিক নিউরোপ্যাথি, তারপর হচ্ছে ওপিয়ার্স, ড্রাগস, আদার্স কন্ডিশন আছে। বক্সটা পড়তে হবে, এমসিকিউ হিসেবে আসতে পারে অথবা ডিরেক্টলি ধরনের এসবি আসতে পারে। এবার আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ইন্টারভেনশন। পেশেন্ট কি বলছে? 46-year-old ওম্যান, মানে মিডল এজড ওম্যান, আসছে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে। লিভার ফাংশন টেস্টে কি ধরনের অ্যাবনর্মাল টেস্ট আমরা দেখি? এএলটি আছে 98, নর্মাল থেকে 3 টাইমস বেশি। অ্যালকালাইন ফসফেট আছে 102, এটা আছে নর্মাল লেভেলে, মানে পেশেন্টের অনলি এএলটিটা বেশি আছে। যদি এএলটিএসটি বেশি থাকে তাহলে এটাকে কি বলা হয়? হেপাটাইটিক প্যাটার্ন। হেপাটাইটিক প্যাটার্ন। তাহলে পেশেন্টের একটা হেপাটাইটিস প্যাটার্নের অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট আছে, নো সিগনিফিকেন্ট পাস্ট হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিংস অলমোস্ট নর্মাল, বিএমআই হচ্ছে 34, মানে একটা ওবেস পেশেন্ট, এর সাথে ট্রান্সঅ্যামাইনেজ লেভেল বেশি। পেশেন্টের কোনো অ্যালকোহলিক হিস্ট্রি নেই। আল্ট্রাসাউন্ডে কি পাইছে? ফ্যাটি ইনফিল্ট্রেশন। তাহলে ডায়াগনোসিস কি? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্লাসিক্যাল সিনারি হচ্ছে পেশেন্টের ওবেসিটি থাকবে অথবা মেটাবলিক সিন্ড্রোম আদার ফিচারগুলো থাকতে পারে। মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে আর কি কি আছে? ডায়াবেটিস থাকতে পারে, গাউট থাকতে পারে, পিসিওএস থাকতে পারে, অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই ধরনের কন্ডিশনগুলোর সাথে যদি ট্রান্সঅ্যামাইনেজ বেশি থাকে, ডায়াগনোসিস হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট লস। এটা ডেভিডসনে আছে, ডিরেক্টলি লেখা আছে। এর আগে মনে হয় 22 সালে 23 সালে সেম সিনারিতে একটা কোশ্চেন আসছে। আর এনএফএলডি ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট লস। দরকার নাই। প্রশ্নটা তো দেওয়া দরকার ছিল, এটা আমি দেওয়া হয়নি। আচ্ছা, which one of the following underlying diagnosis is most associated with progression of liver disease to hepatocellular carcinoma? এখানে সিনিয়র দরকার নেই, এখানে অপশনগুলো দেখতে হবে। হেপাটাইটিস এ, সি, ই, হেপাটিক স্টেসিস, উইলসন ডিজিজ। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে কোন কন্ডিশনে? হেপাটাইটিস এ কখনো ক্রনিক ডিজিজ করে না। হেপাটাইটিস ই কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজ করতে পারে, স্পেশালি ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা কার্সিনোমা করে না। হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি, এটা মেইনলি হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা করে। হেপাটিক স্টিয়াসিস, এটা হচ্ছে বিনাইন কন্ডিশন, কার্সিনোমা করে না। উইলসন ডিজিজে ভেরি রেয়ারলি হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা কদিকে? মেইন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এর বাইরে হিমোক্রোমাটোসিস, আর হচ্ছে আলফা অ্যান্ট্রিপসিন ডেফিসিয়েন্সি। এই কন্ডিশনগুলোতে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সেকেন্ডলি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস।
তাহলে এখানে অ্যান্সার হবে কি হেপাটাইটিস সি। এর পাশে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন আছে? 24 আওয়ার ইউরিনারি 5 হাইড্রক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড। এই ইনভেস্টিগেশনটা কোথায় কাদের ক্ষেত্রে? কার্সিনয়েড সিনড্রোম পেশেন্টদের, কার্সিনয়েড সিনড্রোম। এর পাশে 24 আওয়ার ইউরিনারি মেটানেফ্রিন, এটা করা হয় কাদের ক্ষেত্রে? ফিওক্রোমোসাইটোমা পেশেন্টদের ক্ষেত্রে, ফিওক্রোমোসাইটোমা। 24 আওয়ার ইউরিনারি ইউরোপলফাইরিন, এটা দেখা হচ্ছে যে পলফাইরিয়া পেশেন্টের ক্ষেত্রে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অন্যগুলোর ক্ষেত্রে দেখা হয়, এর সাথে রিলেটেড না। আর স্টুল মাইক্রোস্কোপি করা হয় কাদের ক্ষেত্রে? যদি কোনো ইনফেক্টিভ বা প্যারাসাইটিক কজ অফ ডায়রিয়া থাকে। পেশেন্টের সিনারিও কি আছে? 43-year-old ওমেন, মানে একটা মিডল এজ ওমেন, প্রেজেন্ট করছে 3 month হিস্ট্রি অফ ডায়রিয়া, মানে ক্রনিক ডায়রিয়া আছে, সাথে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। শি হ্যাজ অলসো রিপোর্টেড অফ ফ্ল্যাশিং আফটার ড্রিঙ্কিং অ্যালকোহল, বিপি নর্মাল আছে, পালস স্পিড নর্মাল। আর কি আছে? ফ্ল্যাশ ফেস, ফেশিয়াল ট্রানজেকশন এন্ড মাইল্ড হেপাটোমেগালি। এটা হচ্ছে একটা কার্সিনয়েড সিনড্রোমের একটা টিপিক্যাল সিনারিও। কার্সিনয়েড সিনড্রোমের পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করে? ক্রনিক ডায়রিয়া, ফ্ল্যাশিং, ব্রঙ্কোস্পাজম বা রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপর হচ্ছে যে ট্রানজেকশন থাকতে পারে, হেপাটোমেগালি থাকতে পারে, এর বাইরে একটা থাকতে পারে কি ট্রাইক অ্যাসিড রিগাজিটেশন থাকতে পারে। বাকিগুলো দেখি হিমো 24 আওয়ার ইউরিনারি মেটানেফ্রিন, এটা কথা আমরা বললাম ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা পেশেন্টগুলো প্রেজেন্ট করে ইউজুয়ালি হাইপারটেনশনে প্রেজেন্ট করে, হেডেক নিয়ে প্রেজেন্ট করে, আর একটা হচ্ছে যে প্যারাক্সিসমাল অফ ট্যাকিকার্ডিয়া বা হচ্ছে সিনকোপাল অ্যাটাক। এই ধরনের পেশেন্টগুলোর ডায়রিয়া থাকে না, থাকে হচ্ছে কনস্টিপেশন থাকে। পলফাইরিয়া পেশেন্টগুলো অ্যাবডোমিনাল পেইন এবং কনস্টিপেশনে প্রেজেন্ট করতে পারে। আর প্যারাসাইটিকের এখানে কোনো হিস্ট্রি, তেমন কোনো হিস্ট্রি নাই। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে 24 আওয়ার ইউরিনারি হাইড্রোক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড। কার্সিনয়েড সিনড্রোমটা মেইনলি হচ্ছে ইনক্রিজ সেরোটোনিন রিলিজের কারণে। তাহলে এখানে মেইন কেমিক্যাল এজেন্ট হচ্ছে কি সেরোটোনিন। এই সেরোটোনিনের একটা মেটাবলিক প্রোডাক্ট হচ্ছে হাইড্রোক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড। কার্সিনয়েড সিনড্রোম পেশেন্টের এক্সেসিভ সেরোটোনিন রিলিজ হয়, সেরোটোনিনটা মেটাবলিজম হয়ে হাইড্রোক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড রিলিজ হয়, যেটা ইউরিন দিয়ে পাস করে। সো এটা মেজার করলে আমরা কার্সিনয়েড সিনড্রোম ডায়াগনোস করতে পারবো। এখানে একটা ক্লিনিক্যাল ইনফরমেশন জেনে রাখা দরকার, পরীক্ষা আসলে কিন্তু আপনি জেনে রাখবেন। কার্সিনয়েড সিনড্রোম তখনই হচ্ছে সিমটমস ডেভেলপ করে যখন কার্সিনয়েড টিউমারটা লিভারে মেটাস্টেসিস করে। কোনো একটা পেশেন্টের কার্সিনয়েড টিউমার আছে, কিন্তু সেটা যদি লিভারে মেটাস্টেসিস না করে, তাহলে ইউজুয়ালি পেশেন্টের সিমটমস ডেভেলপ করে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লাইকলি টু বি প্রেজেন্ট? কি কি আছে? C282Y মিউটেশন কোথায় পাওয়া যায়? হিমোক্রোমাটোসিসে। H63D মিউটেশন, এটা হিমোক্রোমাটোসিসে পাওয়া যায়, তবে লেস কমন। তারপর হচ্ছে Delta 5F508, এটা পাওয়া যাচ্ছে সিস্টিক ফাইব্রোসিসে। বাকি দুটো কোথায় পাওয়া যায় আমি নিজে জানি না। তো সিনারিও দেখি। 49-year-old বাদ-ওনার, 49 বছর বয়সের একজন ব্যক্তি, বাদ-ওনার, কোথায় থেকে আমাদের দরকার নেই। প্রেজেন্ট করছে কিনা টাইপ 2 ডায়াবেটিস, অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড আর্লি সিরোসিস। তাহলে তার লিভার ইনভলভমেন্ট আছে, জয়েন্ট ইনভলভমেন্ট আছে, আর প্যানক্রিয়াস ইনভলভমেন্ট আছে। বাকি সিগনিফিকেন্ট কিছু নাই। হিজ ট্যান, মানে স্কিন পিগমেন্টেশন আছে, এন্ড হ্যাজ নাম্বার অফ স্পাইডার নেভি ওভার দ্য আপার বডি। তাহলে স্পাইডার নেভি ইন্ডিকেট করতেছে কি পেশেন্টের সিরোসিস ডেভেলপ করছে অলরেডি। BMI 31, ব্লাড টেস্ট পাওয়া গেছে কি এলিভেটেড ট্রান্সামাইনাস ফেরিটিন এন্ড ট্রান্সফারেন্স স্যাচুরেশন। সো বোঝা যাচ্ছে এটা একটা হিমোক্রোমাটোসিসের টিপিক্যাল সিনারিও। হিমোক্রোমাটোসিসের ক্ষেত্রে মোস্ট কমন মিউটেশন হচ্ছে C282Y মিউটেশন। এটা এক ধরনের পয়েন্ট মিউটেশন। হিমোক্রোমাটোসিস থেকে অলমোস্ট রেগুলার পরীক্ষায় কোশ্চেন আসে। কমন যে সিনারিও থাকে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সাথে স্কিন পিগমেন্টেশন, সাথে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট। এর সাথে ইনফার্টিলিটি কমপ্লেন থাকতে পারে পেশেন্টের, অথবা জয়েন্ট পেনের কমপ্লেন থাকতে পারে। পেশেন্টের লিভার ফাংশন টেস্ট করলে ALT/AST বেশি পাবো, আর অপর দিকে ফেরিটিন ট্রান্সফারেন্স স্যাচুরেশন বেশি পাওয়া যায়। তাহলে যে কোনো দিয়ে কোশ্চেন আসতে পারে, অথবা কোশ্চেন আসতে পারে কোথায় মিউটেশন হয়। একবার কোশ্চেন আসছিল কি ধরনের মিউটেশন হয়, ঠিক না? পয়েন্ট মিউটেশন। আরেকটা আসতে পারে কি একটু আগে আমরা যেটা পড়লাম, যে মেইন প্যাথোফিজিওলজি কি, এখানে হেপসিডিন লেভেলটা কম থাকে, রিডিউস সেরাম হেপসিডিন।
সার্কুলেশন দরকার নাই, মাইগ্রেন সেটা দরকার নাই পরীক্ষার জন্য, এটা দেখে রাখতে পারবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিকেশন ফর টিপস বা ট্রান্সজুগুলার ইন্টারহেপাটিক পোর্ট ইস্টেমিক শান্ট? কি কি আছে? রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, প্রাইমারি প্রোফিলাক্সিস অফ ইসোফেজিয়াল ভ্যারিসিস, সিভিয়ার হার্ট ফেলার। তাহলে সিভিয়ার হার্ট ফেলার তো টিপস আমরা ইউজ করি না। ইসোফেজিয়াল ভ্যারিসিসের ক্ষেত্রে টিপস ইউজ করা যাইতে পারে, তবে সেটা প্রাইমারি প্রোফিলাক্সিস ইউজ করা হয় না। যদি ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং হয় সেক্ষেত্রে অনেক সময় ইউজ করা হতে পারে। পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথিতে খুবই রেয়ারলি ইউজ করা হয়। এনকেফালোপ্যাথিতে তো ইউজ করাই হয় না, উল্টা টিপস কি করে, এনকেফালোপ্যাথি এক্সারভেট করে। তাহলে আমরা টিপস কোথায় ইউজ করতে পারি? একটা অপশন রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। তাহলে অ্যাসাইটিস এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ডায়োজেটিক্স, স্পাইরোলেক্টন। এরপর যদি রেসপন্স না করে সাথে আমরা ফ্লুসিমেড অ্যাড করতে পারি। এরপর যদি রেসপন্স না করে তাহলে আমরা কি করি? প্যারাসিনথেসিস করি। প্যারাসিনথেসিস যদি রেসপন্স না করে তাহলে আমরা থার্ড অপশন হিসেবে টিপস প্রসিডিউ করতে পারি। যদি টিপসও রেসপন্স না করে তাহলে ফোর্থ অপশন হচ্ছে আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশন। পরের হচ্ছে হোয়াট ডাজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইনক্লুড? তাহলে পেশেন্টের সিনারি কি? 56-year-old ফার্মার, একজন বয়স্ক ফার্মার প্রেজেন্ট করছে কি? ওরসেনিক জন্ডিস, প্লুরাইটিস and some right upper quadrant discomfort. He has dark urine and pale stool. জন্ডিস পেশেন্ট ডার্ক ইউরিন থাকলে স্বাভাবিক। জন্ডিসের ক্ষেত্রে আমরা প্রথমে সবার আগে দেখবো পেশেন্টের ইচিং আছে কিনা, আর একটা আছে পেল স্টুল আছে কিনা। এটা কেন ইম্পর্টেন্ট? তো জন্ডিস আমরা জানি তিনটা টাইপ আছে, একটা হচ্ছে প্রি হেপাটিক, হেপাটিক, আর হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ। কোনো পেশেন্টের যদি জন্ডিসের সাথে সিভিয়ার ইচিং থাকে এবং পেল স্টুল থাকে তাহলে এটা ইন্ডিকেট করে কি? অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে এই পেশেন্টের প্রথম দুই লাইন পড়লে আমরা বুঝতে পারি পেশেন্টের একটা অবস্ট্রাকটিভ জন্ডিস আছে। এই জন্ডিসটা কি? ওরসেনিক জন্ডিস, মানে আস্তে আস্তে জন্ডিসটা বাড়তেছে। অবস্ট্রাকটিভ জন্ডিস যদি ইন্টারমিটেন্ট হয় তাহলে মোস্ট লাইকলি এটা স্টোন রিলেটেড বা সিস্ট রিলেটেড থাকে। যদি বলে কোনো একটা বয়স্ক রোগীর জন্ডিস প্রোগ্রেসিভলি বাড়তেছে এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে এটা ইন্ডিকেট করে কোনো একটা পারসিস্টেন্ট অবস্ট্রাকশন আছে, যে অবস্ট্রাকশনটা আস্তে আস্তে বাড়তেছে, যেখানে জন্ডিসটা বাড়তেছে। তাহলে পরের হিস্ট্রি দেখে আমরা কি কি আছে? No history of alcohol or intravenous drug abuse, no recent foreign travel history, occasionally takes NSAID, St. John's wort for depression. On examination, he is affably icteric. There is some tenderness on right upper quadrant and hepatomegaly. Ultrasonogram shows no gallstone, although intrahepatic and extrahepatic bile ducts are dilated. তাহলে আমরা কি পেলাম? পেশেন্টে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, কোনো স্টোন নাই, হেপাটোমেগালি আছে, ইন্ট্রাহেপাটিক অ্যান্ড এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট ডাইলেটেড আছে। এখন আমরা অপশনগুলো দেখি। একটা বলছে কি ড্রাগ ইনডিউসড কোলেস্টেসিস। তাহলে পেশেন্টের ড্রাগ হিস্ট্রির মধ্যে আছে সেন্ট জন ওয়ার্ট আছে, এনএসআইডি আছে। এনএসআইডি সামটাইমস কোলেস্টেসিস করতে পারে, কিন্তু এই ধরনের হেপাটোমেগালি বা বাইল ডাক্ট ডাইলেশন এটা তো ড্রাগ দিয়ে হবে না। 2 নম্বর হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। তাহলে ভাইরাল হেপাটাইটিস কি ধরনের জন্ডিস করে? হেপাটাইটিক জন্ডিস করে, অবস্ট্রাকটিভ জন্ডিস করে না, তাহলে এটা বাদ। এরপর আছে কোলানজিও কার্সিনোমা। তাহলে কোলানজিও কার্সিনোমা অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে, বিলাই ডাইলেশন হইতে পারে, হেপাটোমেগালি করতে পারে। এর বাইরে যদি ডিস্টাল কোলানজিও কার্সিনোমা হয় তাহলে গলব্লাডার পালপেবল হইতে পারে। ফোর্থ অপশন কি আছে? অটোইমিউন হেপাটাইটিস। তাহলে অটোইমিউন হেপাটাইটিসও অবস্ট্রাকটিভ জন্ডিস করে না, এটা করে হেপাটাইটিক প্যাটার্ন জন্ডিস করে। এরপর আসেন প্রাইমারি biliary cholangitis। প্রাইমারি biliary cholangitisটা অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে, তাহলে এখানে এক্সক্লুড করবেন কিভাবে? প্রাইমারি biliary cholangitisটা ইউজুয়ালি হয় ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। এখানে পেশেন্টের বয়স বলছে কত? 56। নাম্বার 2 হচ্ছে প্রাইমারি biliary cholangitisে ইউজুয়ালি ইন্ট্রাহেপাটিক biliary duct ডাইলেট হয়, ইন্ট্রাহেপাটিক biliary duct। তাহলে পিবিসিতে এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট গুলো ডাইলেটেড হয় না। পিএসসি পেশেন্টের ক্ষেত্রে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জিটিস পেশেন্টের ক্ষেত্রে আবার ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক দুইটাই ডাইলেটেড হতে পারে। এখানে পিএসসি তো অপশনে নাই। দ্বিতীয় কথা হচ্ছে পিএসসি পেশেন্ট গুলোর ক্ষেত্রে এরকম সিভিয়ার সিমটমস থাকে না, ইউজুয়ালি শুধু ইচিং নিয়ে প্রেজেন্ট করে। তাহলে এই পেশেন্টের যদি একটা বয়স্ক পেশেন্ট প্রোগ্রেসিভ অবস্ট্রাকটিভ জন্ডিস আছে,
বোথ ইন্ট্রাহেপাটিক অ্যান্ড এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট অবস্থা ডায়ালেক্ট আছে, ডায়াগনোস হবে কি কোলাঞ্জিও কার্সিনোমা। Which one of the following statements fits best with the use of lactulose in this patient? ল্যাকটুলোজ খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে। সিনাইতে কি বলছে, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট কনফিউশন এন্ড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করছে। সো এইটুকু দেখে বোঝা যাচ্ছে ডায়াগনোসিস হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। কোন একটা সিএলডি পেশেন্ট যদি কনফিউশন এন্ড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, আচ্ছা শুধু হেপাটিক এনকেফালোপ্যাথি না, আরেকটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে সিএলডি পেশেন্ট যদি ড্রজিনেস নিয়ে প্রেজেন্ট করে বা কনফিউশন নিয়ে প্রেজেন্ট করে বা অ্যাবনর্মাল মুভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে বা কোমাটোস থাকে, তাহলে আমাদের দুইটা ডিফারেন্সিয়াল মাথায় রাখতে হবে অবশ্যই। একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। এর বাইরে সাবডল হেমাটোমাটো আরো অনেকগুলো কজ আছে, তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে হাইপোগ্লাইসেমিয়া আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। এর মধ্যে প্রশ্ন কি চাইছে, ল্যাকটোলোজের ইউজ এখানে কি ইম্পর্টেন্স আর কি। তাহলে হাইপোগ্লাইসেমিয়া তো ল্যাকটোলোজের তো তার কোনো ইম্পর্টেন্স নাই, ল্যাকটোজ ইম্পর্টেন্স আছে কোথায়, হেপাটিক এনকেফালোপ্যাথিতে। ল্যাকটোজটা আমাদের একটু ডিটেলস জানতে হবে, একটু দেখে আসি আমরা। হেপাটিক এনকেফালোপ্যাথিতে মেইনলি কি হয় এটা আগে জানা লাগবে। আমাদের জিআইটিতে যে অ্যামোনিয়া প্রোডাকশন হয়, অ্যামোনিয়াটা হচ্ছে কি ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এবং এটা হচ্ছে সিএনএস টক্সিক। নর্মালি কি হয়, গাটে যে অ্যামোনিয়াটা প্রোডাকশন হয়, এই অ্যামোনিয়াটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়। লিভারে এটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া ফর্মেশন করে, এই ইউরিয়াটা তখন কিডনি দিয়ে এক্সক্রিশন হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউরে। এখন কোনো পেশেন্টের যদি হেপাটিক ফেলার হয়, মানে লিভারটা ফেলার হয়, তাহলে সেটা কি করবে, নর্মালি কাজ করতে পারবে না। তো তখন অ্যামোনিয়াটা যদি লিভারে যায়, তাহলে কি হবে, অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট হতে পারবে না। এই অ্যামোনিয়াটা তখন পোর্টাল সার্কুলেশন যাওয়ার পরে লিভার থেকে এই যে ইউরিয়াটা যাচ্ছিল কিডনিতে, এই ইউরিয়াটা তো ফর্মেশন হতে পারছে না, অ্যামোনিয়াটা তখন ডিরেক্টলি যায় কোথায়, সিস্টেমিক সার্কুলেশন চলে যায়। সিস্টেমিক সার্কুলেশন থেকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে পৌঁছে যায়। এখান থেকে হেপাটিক এনকেফালোপ্যাথিটা ডেভেলপ করে মেইনলি। এখন ল্যাকটোলোজের কাজটা কি তাহলে, জিআইটি থেকে যে অ্যামোনিয়াটা অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে যাচ্ছিল, জিআইটি থেকে অ্যামোনিয়াটা অ্যাবজর্পশন হয় NH3 ফর্মে বা অ্যামোনিয়া ফর্মে। আর অ্যামোনিয়া একটা যে ফর্ম আছে অ্যামোনিয়াম NH4, এটা জিআইটি থেকে সহজে অ্যাবজর্পশন হতে পারে না। ল্যাকটোলোজ কি করে, ল্যাকটোজ হচ্ছে একটা কি নন অ্যাবজর্বেবল অসমোটিক ল্যাক্সেটিভস। নন অ্যাবজর্বেবল হওয়ার সুবিধা কি, ল্যাক্সেটিভ ল্যাকটোজ খাওয়ার পরে এটা গাটে অবস্থান করে, গাট থেকে খুব বেশি অ্যাবজর্পশন হয় না। আর যেহেতু এটা একটা ল্যাক্সেটিভ, সেটা কি করে, বাওয়েল মুভমেন্ট বা বাওয়েল ফ্রিকোয়েন্সি বাড়ায়। পেশেন্ট যখন বেশি বেশি বাওয়েল পাস করবে, তো অ্যামোনিয়াটা কি হবে, তখন স্টুলের সাথে বেঁধে যাবে, তাহলে কি হবে, অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা কম হবে। এটা একটা মেকানিজম। আর একটা হচ্ছে কি করে, ল্যাকটোজটা কি করে, এই যে জিআইটি লুমেনে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়ায় বা পিএইচ কমায়, মানে অ্যাসিডিক মিডিয়া তৈরি করে। এই H+ আয়নটা কি হয়, অ্যামোনিয়ার সাথে বাইন্ড করে অ্যামোনিয়াম আয়ন ফর্মেশন করে NH4, এটা তখন স্টুলের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে ল্যাকটোজ কি করতেছে, একটা হচ্ছে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতেছে, একটা হচ্ছে অ্যামোনিয়া এক্সক্রিশন বাড়াইতেছে, আর একটা হচ্ছে অ্যামোনিয়ার অ্যাবজর্পশন কমাইতেছে। এবার অপশনে কি কি আছে, একটা বলছে ইট সিগনিফিকেন্টলি ইনক্রিজ ব্লাড গ্লুকোজ। আমরা বললাম কি
ল্যাকটোজ যেহেতু অ্যাবজর্পশন হয় না, সেটা ব্লাডে খুব একটা যায় না, ব্লাড গ্লুকোজ লেভেলও বাড়ায় না। ইট ইজ নট অ্যাবজর্বড ফ্রম দ্য গাট। ল্যাকটোজ যেহেতু একটা নন অ্যাবজর্বেবল ল্যাক্সেটিভ, নন অ্যাবজর্বেবল অসমোটিক ল্যাক্সেটিভস, সো এটা কি হবে, গাট থেকে অ্যাবজর্পশন হবে না। তাহলে এটা হচ্ছে ট্রু অপশন। একটা বলছে ইট ডাজ নট কজ অ্যাবডোমিনাল ক্র্যাম্প। এটা যেহেতু ল্যাক্সেটিভ, এখানে প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাকুমুলেশন হবে, সো এটা মাইল্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্প করতে পারে, সেটা একটা ফলস অপশন। ইট বিগিনস টু ওয়ার্ক আফটার 2 hours। এটা সম্পর্কে জানা নেই আমাদের। ইট ইনক্রিজেস সিস্টেমিক অ্যাবজর্পশন অফ অ্যামোনিয়া। এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এটা কি করে, অ্যামোনিয়া অ্যাবজর্পশন কমায়। তাহলে ল্যাকটোজ কি করে, একটা হচ্ছে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, এটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, এটা হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভস, এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যাবজর্পশন কমায় এবং অ্যামোনিয়া এক্সক্রিশন বাড়ায়। এটার দরকার নাই, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে কি বলছে, হোয়াট উড বি ইয়োর ফার্স্ট ইনভেস্টিগেশন, কি কি আছে। এ ফ্রেন্ড ব্রিংস এ 29-year-old ম্যান টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, হি ইজ ইনকোহারেন্ট অ্যান্ড ড্রজি। তাহলে একটা ইয়ং পেশেন্ট, ড্রজি পেশেন্ট, ব্যাকগ্রাউন্ড কি আছে, হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার অ্যান্ড অ্যালকোহলিক। মানে তো সি ভাইরাস পজিটিভ, আইভি ড্রাগ ইউজার এবং অ্যালকোহলিক। পেশেন্ট ইজ জন্ডিসড অ্যান্ড উইথ স্টিগমাট অফ সিএলডি। মানে একটা সিএলডি পেশেন্ট যার ব্যাকগ্রাউন্ডে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ আছে, ড্রাগ অ্যাবিউজার এবং অ্যালকোহলিক। এখন পেশেন্ট আসছে ড্রজিনিয়াসনেস। আমরা বললাম কি, যদি একটা সিএলডি পেশেন্ট ড্রজিনিয়াস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, আর একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। যেহেতু হাইপোগ্লাইসিমিয়াটা হচ্ছে মানে র্যাপিডলি কারেক্টেবল, তাহলে আমাদের পেশেন্টের ফার্স্ট কনসার্ন আছে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল চেক করা। তাহলে এখানে আমাদের ফার্স্ট ইনভেশন হবে কি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। যে কোনো পেশেন্টে যদি ইমার্জেন্সিতে আসে ড্রোয়াজিনেস নিয়ে বা অ্যাবনর্মাল মুভমেন্ট বা সিজার নিয়ে, তাহলে আমাদের ফার্স্ট ইনভেশন হবে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ লেভেল। এটা সিএলডি ব্যাকগ্রাউন্ডে হোক বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক না কেন। Which one of the following medications is most useful with respect to prophylaxis against further GI bleeding? তাহলে আন্ডারলাইন কজ কি আছে দেখি আমরা। 45-year-old man, 3 days after admission with varicose hemorrhage। তাহলে একটা পেশেন্ট ভ্যারিসেল হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করছে, স্পাইডার নেভি আছে, থ্রোমোসাইটোপেনি আছে। তার মানে একটা হচ্ছে সিএলডি পেশেন্ট, সে ভ্যারিসেল হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করছে। অপশনে জানতে চাইছে কি, ফার্দার জিআই ব্লিডিং প্রিভেন্ট করার জন্য প্রোফিলাক্সিস হিসেবে কোন ড্রাগটা দেওয়া যেতে পারে। তাহলে আমরা আগে বলছিলাম কি, যে আপার জিআই এই ভ্যারিসেল ব্লিডিং যদি অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিরোসিস হয়, সেক্ষেত্রে প্রাইমারি প্রোফিলাক্সিস আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার, আর একটা হচ্ছে ব্যান্ড লাইগেশন। নন সিলেক্টিভ বিটা ব্লকের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে প্রোপানোলল, আর একটা হচ্ছে নেডোলল, আর একটা হচ্ছে কার্ভিডিলল। তাহলে এখানে অ্যান্সার হবে কি, প্রোপানোলল। এরপর আসে কি বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি, আচ্ছা এটা দরকার নেই। হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু কনফার্মিং ইরাডিকেশন অফ এইচ পাইলোরি। তাহলে এটা উপরে দেখা দরকার নেই। এইচ পাইলোরি ইরাডিকেশনের জন্য, কনফার্ম করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কি কি আছে। তাহলে এখানে যে কটা টেস্ট দেওয়া আছে সবগুলাই এইচ পাইলোরির ক্ষেত্রে টেস্ট করা যেতে পারে। তবে এইচ পাইলোরি ইরাডিকেশনের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট আছে দুইটা, একটা হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট, আর একটা হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট। এর মধ্যে ফিকাল অ্যান্টিজেন টেস্টটা যেহেতু খুব একটা ফিজিবল না, মানে একটা স্টুল স্যাম্পল থেকে এক্সামিনেশন করা বা স্টুল স্যাম্পল কালেকশন করা, সো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। আর এন্ডোস্কোপি উইথ বায়োপসি অথবা এন্ডোস্কোপি অ্যান্ড কালচার বা এন্ডোস্কোপি অ্যান্ড ইউরিয়াস টেস্ট, এই টেস্টগুলো ইউজুয়ালি আমরা কমনলি করি না, কারণ এই টেস্টগুলো হচ্ছে ইনভেসিভ এবং এগুলো সেন্সিটিভিটি কম। ইউরিয়া ব্রেথ টেস্ট যেটা, এটা হচ্ছে নন ইনভেসিভ, এরপর আবার সেন্সিটিভিটি এবং স্পেসিফিটি অনেক বেশি। সো যদি কোনো পেশেন্টে এইচ পাইলোরি কনফার্ম করতে চায় বা এইচ পাইলোরি এরাডিকেশন কনফার্ম করতে চাই, তাহলে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট হবে 13 কার্বন ইউরিয়া ব্রেথ টেস্ট। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর এইচ পাইলোরি কনফার্মেশন হচ্ছে এন্ডোস্কোপি অ্যান্ড কালচার। তো আজকে এই
কোশ্চেন গুলো দেওয়া ছিল। সো এর বাইরে বাকি কোশ্চেন গুলো আমরা নেক্সট আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে আপনার যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। যে মানে টপিকস গুলো ডিসকাস করা হলো, এগুলো আপনার টপিকস গুলো ডেভিডসন থেকে দেখে নেবেন, কারণ এই প্রত্যেকটা টপিকসেই মানে ডেভিডসন আছে। পাস মেডিসিন পাস টেস্ট অনেক মানে এক্সট্রা কোশ্চেন থাকে যেগুলো এমআরসিপির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এফসিপিএস আসলে এগুলো লাগে না। কিন্তু যেগুলো আমরা ডিসকাস করছি প্রত্যেকটাই ডেভিডসন আছে এবং প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষা আসছে বা পরীক্ষা আসার মতো। সেই টপিকস যদি বই থেকে একটু দেখে থাকেন তাহলে পরবর্তীতে যদি এই প্রশ্নগুলো আসে তাহলে ওগুলো বুঝতে সুবিধা হবে। আর কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আমার ফোনটা কোথায়?